শরতের মোহময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিসর্গ সেজেছে অপরূপ সাজে। নীল অভ্রের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটছে। পূর্ব দিগন্তের বিভাবসুর আলো শিশির ভেজা সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্রছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে। শরতের এই অনিন্দ্য রূপের মাঝেও কোথাও যেন একরাশ বিষাদাময় নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী। বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সফেদ বলা চলে। পরনে কালো বোরখা, চুল শ্যাওলা রঙের ওড়নায় আবৃত। মধ্যবয়স্কার নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে। আলো ছায়ার পূর্ণ জীবনের মাঝেও অনুভূতির দেওয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করল। মধ্যবয়স্কার দৃষ্টি অবিচল। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই একটা সমর্থ হাত কাঁধ স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সাহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটের হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছো কেন? কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম। ভাবতেও পারিনি আবার কোনোদিন এই মাটিতে পা রাখব। আমরা যা ভাবি তা সবসময় ঠিক হয় না। কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম। বর্তমানে ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থান আছেন। ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা। তার সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরো কণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বললেন, খিদে নেই। সারা রাত কিছুই খাওনি। এভাবে না খেয়ে থেকে শরীর খারাপ করার কোনো মানে হয় না। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি। একটা বাড়ির জন্যও বাধা দেওয়ার চেষ্টাও করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ হবে। বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পেরেছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় হচ্ছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তোমার ভাইপো সব সামলে নেবে। দেখো। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এতদূর আসা। এখন খাবে চলো। সকালের নাস্তা শেষে রিকশায় করে দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত্ত গলায় বললেন, সাবধানে যেও। আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে। তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো। আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে। তুমি সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসেছেন। তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচঢালা রাস্তার দুধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধান ক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতা ছড়ানো কাশফুলে নিবৃষ্ট হয়ে আছে। সাহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদিত স্মৃতি। বাবা মায়ের চোখের মণি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন তিনিই ছিলেন।
বড় দুই ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়ানো, মুষলধারের বৃষ্টিতে কাকভূষণ্ডী হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, এইসব এখন ধুলোজামা অতীত। বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপলাবণ্যপূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোর বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিতে অনুভূত অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইয়ের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা ভিটাতে পা পর্যন্ত রাখতে পারিনি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিলাম, কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলাম। ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলাম মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রামে সুখ বাজি রেখে এক আকাশসম বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলাম পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন। শূন্যতায় তাকে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবনে তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। অকস্মাৎ চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদাও জানলার বাইরে তাকালেন। নিভৃত চিত্তের অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেনি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিসর্গ। মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বুলাতে লাগলেন। এতগুলো বছরে প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীর গতিতে হাঁটতে শুরু করলেন। চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশাল আকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচিক্য দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনের উঠানের এক পাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়েবাড়ি থেকে কম কিছুই মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খান বাড়ির কর্তা আলী আহমদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সফেদ টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসছেন। নারীর টানে অতীতের কলহ ভুলে প্রায় 30 বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। বাবা মায়ের কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর 3 আগে দেখা এক দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মতো বিগলিত হয়েছিল। আচমকা গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর 2 মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সফলও হয়েছেন। গতকাল বিকালে গ্রামে এসে আত্মীয়স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রত্যাহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী আহমেদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্ফুট কণ্ঠে শোনালেন, "কী ভাবছো ভাইজান?" আলী আহমেদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, "সুদুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব?" "হ্যাঁ।" "তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না?" আলী আহমেদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না। মোজাম্মেল খান সহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। সন্তর্পণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, "গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে।
এই বাড়িতে মাহমুদ আর ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, চাইলেও মন থেকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান? কিছু বলার আগেই পেছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, ভাইজান, রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন। আসছি। আলী আহমেদ খান 1 সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে চাপা শ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তানভীর কোথায়? ওখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কী প্রয়োজন? ভাইয়া, তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয়? খালের ওই পাড়ের মানুষগুলো কেমন তুই জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কিনা কে জানে, কার মনে কী চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছুই বলিনি। তানভীর বলেছে, ওই দিকে যাব না, তুমি চিন্তা করো না। মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিলেন। কী বলছো, সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো। ঠিক বলেছ ভাইয়া। এখন চলো। পুরনো প্রাইমারি স্কুলে তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠে ডাকল, ফুপ্পি। মাহমুদা আকস্মাৎ ঘাড় ঘোরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো, গাল ভর্তি দাড়ি, অধর জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বাসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে এলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানভীর। তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইল, কখন এসছো? সালামের উত্তর দিয়ে মাহমুদা বললেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানলে আমি আগে চলে আসতে পারতাম। তোর ফুফাজি না জানালে আমি জানাতামই না তোকে, একাই চলে যেতাম। তানভীর মৃদু স্বরে প্রশ্ন করলেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান, ভাইয়া কি করছে? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কোমল কণ্ঠে জানতে চাইল, মাহিদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পাবে। তানভীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানভীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস 3 আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানভীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়ির নিয়ম নীতি, বড় আব্বুর রাগ জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপ্পিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়ির মানুষের অন্তরালেও ফুপ্পির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপ্পিকে। বাপ আজরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খোঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমেদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু, কোথায় গিয়েছিলে? এই তো সামনে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে, যাও। তানভীর মাথা নিচু করে রয়ে সয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফুরিয়ে ফুপ্পিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে গেল। আকস্মাৎ নরম দুটো হাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশের শুভ্র মেঘের মতো সফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহদিবা খান মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নীরব কণ্ঠে শুধালো, ভাইয়া, তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর শঙ্কিত নেত্রে ফুপ্পিকে খুঁজছে। মেঘের অহতক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো।
কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনন্দ দেখে মুহূর্তেই চেহারার বিরক্তির ভাব সরে গেল। তানভীর ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলে জানতে চাইল, হাসছো কেন? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেঞ্চি কেটে আদরণীর কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো। আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানভীর মৃদুস্বরে ডাকলো, বুনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করলো, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মিম আর আদি ওইখানে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে, যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারিদিকে নজর বুলালো। শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুতোভয় শঙ্কিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদাও খাবার খেতে বসেছেন। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুই ভাই নিজের হাতে মেহমানকে প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘোমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইয়ের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছে। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দুচোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতি কান্নার রূপ নিতে বেশি সময় লাগলো না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী আহমেদ খান অনুচ্চ কণ্ঠে শোধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলো, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসছে। বড় আব্বুর দিকে তাকিয়ে অসাময়িক হেসে বলল, বড় আব্বু, আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও। ভাইয়া বলেছে শরীরের ওপর প্রেশার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই হবে না, ঠিকঠাক মতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা চোখ মুছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপ্পির প্লেটে আর এক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাকারি দিতে ভীতি কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজেই আটকে উঠছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানভীরের বুক পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। ফুপ্পিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমেদ খান আর মালিয়া খানের একমাত্র ছেলে সাজাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করেছে। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুত্বর মতো। বসার ঘরে সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই মেজো জা হালিমা বেগম আত্মীয় স্বজনের সাথে গল্প করছেন। ছোট জা আকলিমা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহেরিন খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধারে কাছে ঘষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছুটোছুটি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখেই বাড়ির আশেপাশে ঘুরছে। মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে আকস্মাৎ ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজেই অজান্তেই স্নেহের কণ্ঠে ডেকে উঠল, ভাই। দ্রুত গতিতে হঠাৎ বেগ পড়ার ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবু বুকের বাপাসটা আকস্মিকভাবে কেঁপে উঠল। বাইরের হইহুল্লোড় শব্দটা ঠিকমতো কর্ণপাত হয়নি। তবে ইকবাল খান মৃদু স্বরে জানতে চাইলেন, কি বললে? মাহমুদা সাহসে কেঁপে উঠলেন। তানভীরের ফোনে ভাই আবিরের ছবি দেখেছেন তিনি, তাই এক দেখতে সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করায় নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। হতবুদ্ধিতার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘোমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন।
প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকারবোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, চোখ বুজে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি? ইকবাল খান চোখ তুলতে তুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছেন। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। তিন পতন নিস্তব্ধতা কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যাহ্ন আর বিকেলের মাঝামাঝি। প্রকৃতি স্তব্ধ হয়ে আছে। পবনশূন্য গাছের পাতাগুলোকে প্রস্তরের ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশে রাস্তার দুই পাশাপাশি দুটা জলপাই গাছ। অপক্ক জলপাই সুপক্ক হওয়ার পথে। 12 থেকে 14 বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাহমুদা খান দ্রুত হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিথি করা, দুপাশে বেনুনি করা, পেছনে খোপা করেছে, তার ওপর সিফনের ওড়না দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দীঘল চোখের গাঢ় করে কাজল টানা, ঠোঁট যুগল গোলাপি রঙে রঞ্জিত। মেঘের মোহ মিশ্রিত মায়াবী মুখে মাহমুদা মুগ্ধ চোখে চেয়ে আছেন। মেঘের চোখে মুখে যেন নিজের অল্পবয়স্ক ছাপ ভেসে উঠেছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতে পারলেন না। মাহমুদার দুই হাত মেঘের দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলিয়ে মৌনতা ভেঙে জিজ্ঞাসা করলেন, কেমন আছিস মা? মেঘ কপাল ভাঁজ করে ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল। ভদ্রমহিলার চোখে পানি দেখে মেঘের মনের ভেতর প্রশ্নটা দল বেঁধে ছুটোছুটি করছে। গতকাল থেকে এই অবধি অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, ভ্রু কুঁচকে আছে। নিরুত্তর মেঘ আবার অস্বস্তি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ঠিক চিনতে পারিনি। এর মধ্যে মিম চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে একটু ছোট, গায়ের রংটাও মেঘের তুলনায় কিঞ্চিত চাপা, তবে দুজনার চোখের আকৃতি অবিকল এক, আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে হাতটা বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ মিম দুজনেই হতবিহ্বল। মাহমুদা চোখ মুছে চলে যাচ্ছেন। মেঘ আর মিম খুব চাওয়াচাওয়ি করে সহসা পেছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি আপনি? দুজন স্পষ্ট চোখে মাহমুদার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মনের ভেতরটা চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথাযথ উত্তর না পেলে যেন ধ্বংস করবে অন্তঃকরণ। মাহমুদার কান্না ভেজা চোখ ঝর্ণার পর্যন্ত পানি বেয়ে আছড়ে পড়ছে বুকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হৃৎপিণ্ড কাঁপছে অবিরাম। মেঘের মন বলছে, বিষণ্ণতায় কাতর ওই দুই চোখে রহস্য লুকিয়ে আছে। মেঘ চোখ বন্ধ করে শুকনো মুখে ঢোক গেলে মিমের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই চিনিস তাকে? মিম ঝটপট উত্তর দিল, না, সকাল থেকে দেখিনি একবারও। আকস্মাৎ পুরুষালী গমগমে কণ্ঠস্বর শোনা গেল, এখানে কি করছিস তোরা? সদ্বিত ফিরল দুজনের। পুনরায় ঘুরে দাঁড়ালো। কপাল কুঁচকে শটান দেহে দাঁড়িয়ে আছে তানভীর। পাঞ্জাবির হাতা ভাঁজ করার মনোযোগী সে। মিম ছোট করে বলল, জলপাই খেতে এসেছিলাম। তানভীরের অভিব্যক্তি অপরিবর্তিত। চোখ তুলে গাছের দিকে তাকালো। দৃষ্টিতে দৃঢ়তা এনে গাছে থাকা ছেলেটিকে ধমকের স্বরে শুধালো, জামিন না তুই? জি ভাই, গাছ থেকে নাম এক্ষুনি। মেঘের দু চোখে ব্যগ্রতা, মনে প্রচণ্ড দ্বিধা। মাহমুদা চলে যাচ্ছেন। মেঘ সেদিকে এক পলক তাকিয়ে পরপর ছটফটিয়ে ডেকে উঠল, ভাইয়া শুনো। কি? ওই ভদ্রমহিলাকে কি তুমি চেনো? কেন? তিনি আমাদের আদর করছিলেন আর কাঁদছিলেন। মনে হলো কিছু বলতে চাইছিলেন। জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বললেন না। রহস্যময় নারী মনে হলো। এর মধ্যে জমিন কতগুলো জলপাই হাত থেকে লাফ দিল, নিয়ে গাছ থেকে লাফ দিল। ধপ করে মাটিতে বসতেই মিম মেঘ দুজনেরই আঁতকে উঠল। তানভীর বিরক্তির স্বরে বলল, বাড়িতে যা। তুমি কোথায় যাচ্ছ? রহস্যময় নারীর সাথে দেখা করে আসি। আমরা যাব? জি না, তোরা সোজা বাড়ি যাবি, ঠিক আছে? বিকেলের শেষ ভাগ। রক্তিম সূর্য পশ্চিমের আকাশ রাঙিয়ে রেখেছে। মেঘেরা রোদ্দুর ঢেকে ছুঁয়ে অজানা গন্তব্যে। কংক্রিটের শহর ক্লান্ত হলেও ক্লান্ত হয় না প্রকৃতি। সেকেন্ডে সেকেন্ডে যেন নবরূপে সেজে ওঠে। স্বপ্নজগতের অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি টেনে আড়মোড়া ভেঙে বিছানায় বসল মেঘ। পাশেই মিম বেঘোরে ঘুমোচ্ছে। বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়েছে। আত্মীয়দের ভিড় কমেছে অনেকক্ষণ হলো। আব্বু বড় আব্বুর দেখাও নেই। বারান্দার এক পাশে বসে মালিহা
আকলিমার গল্প করছে। তাদের সাথে গল্প করার তেমন ইচ্ছে নেই মেঘের। মাথা ভর্তি আজেবাজে চিন্তা আর মনের খচখচানি ভুলতে একা একা ঘুরতে বেরিয়েছে। কয়েকটা বাড়ির পরে ছোটখাটো একটা খাল। খালে তেমন পানি নেই। মেঘ সবুজ ঘাসে আবৃত খালের পাড়ে বসে আছে। দৃষ্টিতে উদাসীনতা, বুকের ভেতর হাহাকার। বিকেলে ঘুমালে মাঝে মধ্যেই এমনটা হয়। তখন মনে হয় সমগ্র বিশ্ব তছনছ করে ফেললেও মন ভালো হবে না। গ্রীষ্মের সন্ধ্যায় প্রস্ফুটিত জুঁই ভরে ফোটা গন্ধরাজ কিংবা মন মাতানো সৌন্দর্যের অধিকারী গোলাপের তীব্র সুবাসও কখনো কখনো মনকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। অকারণেই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যে মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি মন পিঞ্জরে সুখের আভাস ছড়ায়, হৃদয়ে প্রহনের মোহ জাগায়। গোধূলি বেলায় রৌদ্রময়ী আকাশ দেখে অজান্তেই বৃক্ষস্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই, কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধে নামলেই নিয়ন বাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, কাকে মিস করি আমি? আর কেনই বা মিস করি? বর্ষণের অশ্রান্ত আকাশের মতো প্রশ্নগুলো বিধ্বস্ত প্রায়, যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। রহস্যময় জীবনের সামান্য একটা রহস্য মেঘ আজও উদ্ঘাটন করতে পারেনি। প্রায় সন্ধে হতে চলল, মেঘ এখনো বসে আছে। খালের ঘোলাটে পানিতে ছোট ছোট টোপাপানা স্বচ্ছন্দে ভেসে বেড়াচ্ছে। মেঘ আনমনে নুড়ি ছুটছে পানিতে। অস্থির চিত্তের অস্থিরতা কিছুটা কমেছে। প্রকৃতির মানার মনের আকাশ মুগ্ধতর ভরে উঠেছে। তানভীর হঠাৎই পেছন থেকে উঁচু গলায় শুধালো, বুনু, ওখানে কি করছিস? তানভীর ফোন কানে ধরে মেঘের থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তানভীরের দু চোখে উদ্বেগের ছাপ। ঢোক গিলে ধীর কণ্ঠে কিছু বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। তানভীর এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি নিজের বাসা পেয়েছিস? তানভীর এলোমেলোভাবে নিঃশ্বাস নিচ্ছে, কপালে ঘাম চিকচিক করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি হাঁপাচ্ছ কেন ভাইয়া? তুমি আমাকে না বললে কেন এসেছিস? মেঘ ঠোঁট বেঁকিয়ে বলল, এখানে আসতেও তোমার বলে আসতে হবে? হ্যাঁ, বলে আসতে হবে, কারণ এখানে আমি বা আমরা কাউকেই চিনি না। আর এই জায়গা আমাদের জন্য নিরাপদও না। নিরাপদ না কেন? বিস্তারিত বলতে পারবো না, বাড়িতে চল। মেঘ আর চোখে তাকিয়ে মিটিমিটি হেসে আবারও প্রশ্ন করল, তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি? বাজে কথা বলবি না। তোমার দুশ্চিন্তা দেখে আমার খুব খুশি লাগছে। কেন? বাহ রে, আমি এতদিন ভাবতাম তুমি আব্বু আর বড় আব্বুর ভয়ে আমাকে দেখে রাখো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমার দুশ্চিন্তা করো। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক। খুব ভালো লাগছে। বাসায় গিয়ে একটা চকলেট দিব তোমাকে। তানভীর মলিন হেসে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার দায়িত্ব না, তুই কারো মূল্যবান সম্পত্তি, যাকে অক্ষত রাখা আমার মুখ্য কর্তব্য। বিড়বিড় করে কি বলো? কিছু না। মেঘ ছোট করে ডাকলো, ভাইয়া বল, ওই ফুলগুলোর নাম কি? তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, টগর সম্ভবত। এনে দিবে আমাকে? দাঁড়া, নিয়ে আসি। বেশি করে এনো, মিমের জন্যও নিয়ে যাব। আচ্ছা। দুধ সাদা বর্ণের একগুচ্ছ টগর ফুল নিয়ে সন্ধ্যার মধ্যে বাড়িতে এসেছে তারা। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নামাজের জন্য বের হচ্ছিলেন। মেঘকে দেখে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলে? খালের পাড়ে। মোজাম্মেল খান মেয়ের কথায় কিঞ্চিত রেগে গেলেন। ভারী কণ্ঠে বললেন, তোমাদের ওইদিকে যেতে নিষেধ করেছিলাম, তারপরও কেন গেলে? কিছুটা পেছনে তানভীরকে দেখে আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তানভীর গিয়েছিল তোমার সাথে? জি বড় আব্বু। ঠিক আছে, ঘরে যাও। সন্ধ্যার পর কোথাও বের হওয়ার দরকার নেই। জি আচ্ছা। মেঘ ঘরে চলে গেল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, নিজেদের মনের ভয় ছেলেমেয়েগুলোর মনে কেন দিতে চাচ্ছিস? ওরা আনন্দ করতে এসেছে, তাই করুক। তাছাড়া ওদের বাড়ির মানুষ দাওয়াত রক্ষা করেছে, তার মানে তারাও হয়তো মন থেকে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। আমার মনে হয় সমাজের ভয় দয়ারাত রক্ষা করা ছেলেদের ভয় পাঠিয়েছেন। ওনাদের কোনো ইচ্ছা ছিল না। ওনাদের মনে কিছু না থাকলে 3 ভাইদের মধ্যে অন্তত পক্ষে একজন হলেও আসতো। আমরা আছি তো 2 দিন, দেখি এর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা। তুমি যা ভালো মনে করবে। আত্মীয় স্বজনের প্রায় সবাই চলে গেলেও আলী আহমেদ খানের দূর সম্পর্কের এক বোন আর ওনার মেয়ে বাড়িতেই থেকে গিয়েছেন। মূলত মালিহা খানদের জোড়াজুড়িতেই থাকছেন। উনি আর ওনার মেয়ে বাহারি রকমের পিঠার আয়োজন করেছে। মালিহা খান, হালিমা বেগম আর আকলিমা আরা ওনাদের সাহায্য করছেন। মিম আর আদি বিছানার পাশে পা দোলাচ্ছে আর রস পাকান পিঠা খাচ্ছে।
মেঘ ফুল হাতে রুমে ঢুকতেই আদি আহ্লাদি কণ্ঠে বলল, আপুই, কোথায় গিয়েছিলে তুমি? আমি আর আপি ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজেছি তোমাকে। ঘুরতে গিয়েছিলাম, দেখ কি সুন্দর ফুল এনেছি। মিম একটা ফুল হাত থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, কত সুন্দর ফুল, কোথায় পেয়েছো? ভাইয়া জঙ্গল থেকে এনে দিয়েছে। আকলিমা এক বাটি পিঠা টেবিলের উপর রেখে চাপা স্বরে বললেন, মেঘ, তোর আম্মু রুমে আসার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পিঠা খেতে বস। আম্মু কি খুঁজছিল আমাকে? আকলিমা উত্তর না দিয়ে আবারও রান্নাঘরে চলে গেল। মিম বিড়বিড় করে বলল, মামনি খুঁজেনি, আবির ভাই খুঁজেছিল। বড় বোনের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘের কপালে ভাঁজ পড়ল। নাক মুখ কুঁচকে কণ্ঠে বিরক্তির রেশ টেনে জিজ্ঞেস করল, কি বললি? হিটলার হঠাৎ আমাকে খুঁজছিল কেন? আমি ঘুমাচ্ছিলাম, বিস্তারিত শুনিনি। তানভীর ভাইয়া আর মামনি তোমাকে নিয়ে কথা বলছিল, তখন ফোনে আবির ভাইয়ার কণ্ঠ শুনেছি। তুমি কোথায় গিয়েছো সেটাও জিজ্ঞেস করছিলেন। মেয়ের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এক ভাইয়ার যন্ত্রণায় বাঁচি না, তার ওপর আর একজন। দূর, বেড়াতে এসেও শান্তি নেই। আব্বু এসে বকা না দিলেই হয়। মেঘ হাত মুখ ধুয়ে চুপিসারে অল্প কয়েকটা পিঠা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। অজানা এক আশঙ্কায় মেঘের বুক কাঁপছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবির নামক অবিনশ্বর কাটার কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও তার অধিকারবোধ আপন ভাইয়ের থেকেও কয়েক হাজার গুণ বেশি। বাড়ির বড় ছেলে হওয়ায় আবির সবার নয়নের মনে। আবির যা বলবে নির্দ্বিধায় সেটাই ঠিক। মেঘ চিৎকার করে আকাশ পাতাল এক করে ফেললেও আবির সিদ্ধান্ত থেকে বাড়ির মানুষ এক চুলও নড়তে পারবে না। এখানে আসার আগেই মেঘের সাবধান করা হয়েছিল, অপরিচিত জায়গা একা একা যেন কোথাও না যায়। অথচ মন খারাপের কারণে মেঘের তখন কিছুই মনে ছিল না। আবিরের কান পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে মানে অনাবশ্যক কিছু তিক্ত কথা তাকে শুনতে হবে। একরাশ বিরক্তি বুকে চেপে শ্বাস ছাড়ল। মেঘের জীবনে আবিরের অস্তিত্ব আগুনের ফুলকির মতো। ধরাছোঁয়ার বাইরে থেকেও মেঘের শান্তিময় জীবন ঝলসে দেওয়ার অসম্ভব ক্ষমতা রাখে। স্মৃতিফলকে কিছু তিক্ত অনুভূতি ব্যতীত মেঘের মনে আবিরের আর কোনো সত্তা অবশিষ্ট নেই। মেঘ তখন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল। ছোটবেলা থেকেই খুব ছটফটে স্বভাবের মেয়ে ছিল। সর্বক্ষণ হাসি খুশি থাকা আর খুব সহজে মানুষের সাথে মিশতে পারার অসম্ভব এক ক্ষমতা ছিল। স্কুলে হঠাৎ করেই নতুন ছাত্রের আগমন ঘটেছিল। পাতলা ধবধবে ফর্সা এক ছেলে, নাম ছিল জয় চৌধুরী। বাবা উপজেলা নির্বাসী অফিসার হওয়ার সুবাদে ঘন ঘন বদলি হওয়ায় এই স্কুলে এসে ভর্তি হয়েছে। অল্প কয়েকদিন মেঘের সাথে জয়ের বন্ধুত্ব হয়ে গেছিল। পিচ্চিদের বন্ধুত্ব যেমনটা হয়, চকলেট শেয়ার করা, টিফিন টাইমে একসঙ্গে খেলাধুলা করা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের বন্ধুত্বের এক সপ্তাহ পার হতেই আচমকা একদিন টিফিনের সময় আবির স্কুলে এসেছিল। মেঘকে জয়ের সাথে খেলতে দেখে আবিরের চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয়েছিল সেদিন। ক্রোধের অনলে দাউ দাউ করে চলছিল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সবার সামনে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। সেই সাথে রাগান্বিত স্বরে চিৎকার করে বলেছিল, আজকের পর কোনো ছেলের সাথে বন্ধুত্ব করলে সেখানেই মাটিতে পুঁতে ফেলবো তোকে। সেই থাপ্পড়ে মেঘ টানা এক সপ্তাহ জ্বরে ভুগেছিল। অভিমানের মাত্রা বরাবরই তীব্র ছিল, কিন্তু যেদিকেই থাপ্পড়টা অবুঝ মেয়েটা অন্তরে প্রবলভাবে আঘাত করেছিল। ভয় ডর আতঙ্কের অন্তরালে মেঘের অন্তঃকরণে জন্ম নিয়েছিল আবিরের প্রতি এক আকাশ সমান ঘৃণা আর বিতৃষ্ণা। মেঘবালিকার রৌদ্রোজ্জ্বল অন্তরিক্ষ সেদিন কালো মেঘে ঢেকে গেছিল। মেঘলা আকাশের মেঘ সরে রোদ ভাসলেও অভিমানী মেঘের মনের মেঘ আর কাটেনি। আবির শত সহস্রবার অভিনব উপায়ে মেঘের অভিমান ভাঙানোর চেষ্টা করেও সদা ব্যর্থ হয়েছেন। অচিরেই চির ধরেছে একটা সুন্দর সম্পর্কের মাঝে। মেঘের মনের রাগ, অভিমান, দুঃখ আর অভিযোগগুলো এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এক পর্যায়ে এক বাসায় থেকেও মাসের পর মাস কেউ কারোর মুখোমুখি হয়নি। সময় কেটেছে, মেঘ আবিরের মানসিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। আবির পড়াশোনার জন্য দেশ ছেড়েছে। আলো আঁধারের মাঝে মেঘ যেন আবারও নতুন জীবন পেয়েছিল। ইচ্ছে নদীতে মুক্তি চিত্তে সাঁতার কাটার মতো অসংখ্য ইচ্ছের রচনা হয়েছিল। কিছুদিনের জন্য মনে হয়েছিল জীবনটা রঙিন প্রজাপতির মতো, কিন্তু সেই প্রজাপতি দুঃখের অনলে পুড়ে যেতে বেশি সময় নিল না। হঠাৎ করেই তানভীর দায়িত্বশীল ভাইয়ের মতো মেঘের সব দায়িত্ব নিতে শুরু করে। মুক্ত জীবনের মোহে ঝমঝমে একটা কিছুদিনের মধ্যেই বিষাদে রূপান্তরিত হয়েছে। প্রথম প্রথম আক্রোশে ফেটে পড়লেও ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে উঠেছে। অব্যক্ত কাব্যের অন্তরালে দুঃখ চেপে রেখে জীবনের সব খুঁজে নিয়েছেন।
তানভীরের যত্ন আর ভালোবাসায় এক অদ্ভুত রকমের দায়িত্ববোধ অস্তিত্ব খুঁজে পেয়েছিল। মেঘও সেভাবেই নিজের জীবন গুছিয়ে নিয়েছে, ভাইয়াকে বন্ধুর মতো ভেবে নিয়েছে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে মেঘ আকাশের দিকে তাকিয়ে বুকের তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে বলেছিল, আমার মুক্ত জীবন বন্দি থাকুক স্বপ্ন ঘোরের মাঝে, সাজবেলাতে সাজবো তোমায় শুকনো পাতার ভাঁজে। ফোনের রিংটনে ঘুম ভেঙেছে মেঘের, কপাল কুঁচকে ঘুম ঘুম চোখে পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আবির নাম দেখে আতর্কিত ঠোঁট বাঁকালো। মেঘ বিরক্তি স্বরে ডাকলো, আদি। আদি পাশের রুম থেকে ছুটে আসতেই মেঘ রাগী স্বরে বলল, ফোনটা বড় আম্মুর কাছে দিয়ে যা। বড় আম্মু ব্যস্ত। বলতে বলতে আদি ফোনটা হাতে নিল। আবিরের নাম দেখে 1 সেকেন্ড দেরি না করেই রিসিভ করলো। আদি হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আম্মু কোথায়? কাজে ব্যস্ত। ফোন নিয়ে যাব? না থাক। তোর আপু কোথায়? এখানেই আছে। কথা বলবে? আবির ধীর কণ্ঠে বলল। সে কি আদৌ কথা বলবে? আদি মেঘের দিকে ফোন বাড়াতেই মেঘ অগ্নি চোখে তাকালো। আদি নিজের কাছে ফোন নিয়ে লাউড স্পিকার দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, আপু শুনছে। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলল, কেউ কি নিজেকে খুব বেশি বড় মনে করছে, যা খুশি করবে, অথচ কেউ কিছু বললে না, বিষয়টা কি তাই? মেঘ নিঃশব্দে ভেঞ্চি কেটে বিড়বিড় করে কিছু বলল। আদি ঝটপট বলে উঠল, ভাইয়া আপুই বলিছে, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট বুঝি। হ্যাঁ, তার প্রমাণ তো আজকে দিলই। সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, মানুষজন কেমন সেই ধারণা নেই, অথচ তার মনে কোনো ভয় নেই। এত দুঃসাহস হয় কি করে? মেঘ কপাল গুটিয়ে বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। আদি ফিক করে হেসে বলল, আপুই মনে হয় ভয় পেয়েছে, আর কিছু বলবে না। আমি বড় আব্বুর কাছে ফোন নিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। ভোরের আকাশ কেবল রক্তিম হতে শুরু করেছে। মুক্তার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। প্রকৃতির মুক্ত বাতাসে মিষ্টি সুবাসে ছড়িয়ে আছে। মেঘ আর মিম ঘুম থেকে উঠেই বাড়ির সামনে বিস্তৃত মাঠ চলে গেল। আলতো পায়ে শিশির ভেজা দুর্বা ঘাসে হাঁটছে। অনিশ্চয়তার জীবনে স্বপ্ন খোঁজা বারণ হলেও প্রকৃতির রূপে হারিয়ে যাওয়ার কোনো বাধা নেই। আকস্মাৎ একজন বয়স্ক লোক প্রমোদ গলায় বলে উঠলেন, নাম কি তোমাদের? ভদ্রলোকের দিকে তাকিয়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মাহাদিবা খান মেঘ, আর ও মেহরিন খান মিম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। তুমি মোজাম্মেলের মেয়ে? জি আঙ্কেল। আর ও ইকবালের মেয়ে, তাই তো? জি। তোমার আব্বু কোথায়? হাঁটতে গিয়েছেন। আমাদের বাড়ি খালের ওই পাড়ে। এদিকে বাঁশের সাঁকো আছে, ঘুরে এসো আমাদের বাড়ি থেকে। সময় পেলে যাব। আপনি বাড়িতে আসুন আঙ্কেল। না মা, এখন আর বাড়িতে যাব না। তোমার আব্বুর মনে হয় হাটের দিকে গিয়েছেন, আমিও ওই দিকেই যাচ্ছি। ভদ্রলোক হাসি মুখে চলে যাচ্ছেন, যেতে যেতে দু একবার মেঘদের দিকে তাকিয়ে দেখছেন। 20 মিনিটের দূরত্বে ছোটখাটো একটা বাজার। সকালের দিকে তাজা শাক আর গ্রামীণ সবজির মেলা বসে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান বাজারের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেমন আছো তোমরা? আলী আহমদ খান বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আসাদ ভাই? আছি ভালো। বাড়ি থেকে আসার পথে মেয়ে দুজনের সাথে দেখা হলো। মাশাআল্লাহ, মেয়েরা দেখতে সুন্দর, তেমন ভদ্রও হয়েছে। আলী আহমেদ খান বললেন, দোয়া করবেন ভাই। দোয়া করি। মোজাম্মেল খান মলিন গলায় বললেন, ভাই 1 কাপ চা খান। হ্যাঁ, চা খেতেই আসা। ব্যস্ততার কারণে দাওয়াত রক্ষা করতে পারিনি, তাই ভাবলাম দেখা করা দরকার। আছো নাকি কিছুদিন? 2-1 দিন আছি। সপরিবারে আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। এবার মনে হয় সম্ভব হবে না, পরবর্তীতে আসলে যাব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলার ছিল। জি ভাই, বলুন। দেখো ভাই, অতীতের জায়গা জমি নিয়ে কি দ্বন্দ্ব হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও। মনোমালিন্য মনে না রাখাই ভালো। আমরা বহু আগেই সেসব ভুলে গিয়েছি। তোমরা যেহেতু আবারও গ্রামে এসেছো, তাই আমাদের দুই পরিবারের মধ্যেকার সম্পর্ক নতুন করে মজবুত করার কথা ভাবছিলাম। ঠিক বুঝলাম না। আসাদুজ্জামান মৃদু হেসে বললেন, আমার ছোট ছেলে মাহমুদুল হাসান আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে পড়াশোনা করছে। ছেলে পড়াশোনায় যেমন ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ। নিজের ছেলে বলে বলছি না, ওর আচার ব্যবহার খুবই নম্র। আমি বলতেছিলাম, মোজাম্মেলের মেয়ে মাহদিবার সাথে
আদনানের খুব ভালো মানাবে। ওদের বিয়ে হলে ওরাও সুখে থাকবে আর আমাদের দুই পরিবারের সম্পর্কও খুব মজবুত হবে। তোমরা কি বলো? মোজাম্মেল খানের চোখে ক্রোধ উপচে পড়ছে, কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে, ভাঁজ পড়া কপালে ঘাম জমতে শুরু করেছে, মুখে বিরক্তির রেশ টেনে যেই কিছু বলতে যাবেন তার মধ্যে আলী আহমেদ খান নির্বিকার ভঙ্গিতে হেসে উঠলেন। ভাইজানের হাসির শব্দে থমকে গেলেন মোজাম্মেল খান। বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। মনে মনে আওড়ালেন, ভাইজান রাজি হয়ে যাবেন না তো? আলী আহমেদ খানের হাসিতে আসাদুজ্জামান সাহেবও বেশ বিব্রত বোধ করছেন। আলী আহমেদ খান ঠোঁটে হাসি রেখে কোমল গলায় বললেন, ভাই আপনার প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু ভুল সময় দিয়েছেন, তাই কিছু করা সম্ভব নয়। কেন? ওর মেয়ের কি বিয়ে হয়ে গেছে? আলী আহমেদ খান হেসে বললেন, না এখনো হয়নি, কিন্তু বিয়ে ঠিক। ও, ছেলে কি করে? আমার একমাত্র ছেলে সাজাদুল খান আবিরের সাথে মেঘ মামুনির বিয়ে ঠিক হয়ে আছে। আমার ছেলে দেশে ফিরলেই বিয়ের ব্যবস্থা করব। আসাদুজ্জামান সাথে সাথে মোজাম্মেল খানও চমকালেন, কপাল কুঁচকে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। আসাদুজ্জামান প্রশ্ন করলেন, তোমার ছেলের সাথে বিয়ে ঠিক? জি ভাই। কি রে, তুই কিছু বল। মোজাম্মেল খান নড়চড়ে বসলেন, ঠোঁটে হাসি টেনে বললেন, হ্যাঁ, আবির দেশে ফিরলেই বিয়ে। আসাদুজ্জামান মলিন গলায় বললেন, এখন আর কি বলবো, তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আসা তো আমার পক্ষে সম্ভব না, তবুও যদি কোনোভাবে কিছু সম্ভব হয় তাহলে আমাকে জানিও। না ভাই, সব কিছু ঠিকঠাক, এখন কোনোভাবেই কিছু পরিবর্তন করা সম্ভব না। আম- আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর সমস্যা নেই। আসি, সময় পেলে বাড়িতে এসো। জি, ইনশাল্লাহ। আসাদুজ্জামান চলে গেলেন। মোজাম্মেল খান নির্বাক চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়ে আছেন। আলী আহমেদ খান বেশ খানিকটা সময় নিয়ে হঠাৎই জিজ্ঞেস করলেন, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি কি বললে? কেন? আবির কি আসাদ ভাইয়ের ছেলের থেকে কোনো অংশে কম নাকি? আমি সে কথা বলিনি ভাইজান। তুমি কি ভেবে বললে কথাটা? তুই কি তোর মেয়েকে আসাদ ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবি? না। তাহলে আর ভাবছিস কেন? মোজাম্মেল খান কিছু বললেন না। আলী আহমেদ খান ঠোঁটে ঝকমকে হাসি টেনে বললেন, শোন, আমি আমার বাড়ির মেয়েকে কোনোভাবেই ওই বাড়িতে দিয়ে দিব না। কিন্তু এই কথা মুখের ওপর পড়লে আবারও শত্রুতা করার চেষ্টা করবে। তার জন্য আবিরের কথা বললাম। তুই আবার কিছু মনে করিস না যেন। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, আমি কিছু মনে করব কেন? এই যে তোর একমাত্র মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা বললাম, এই কথা তো নতুন না। কত বছর আগের কথা, তখন মেঘের বয়স 5 কি 6। অবুঝ মেয়েটা আবির বলতে একদম পাগল ছিল। কোনো একদিন চা খেতে খেতে দুই ভাই গল্প করেছিলাম, আবির মেঘ বড় হলে দুজনের বিয়ে দিয়ে আমরা দুই ভাই বেয়াই হব। ভাইজান, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। তখন কেমন আমি? এখন বলছি, তুমি রাজি থাকলে আমি মেঘ মামনিকে আমার ছেলের বউ করব। তানভীর মেঘ আমার মেয়েদের হলে আজ অবধি তোমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। আমার মাথার ওপর যতদিন তোমার হাত থাকবে, তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত হবে। তোমার মতামতে দ্বিমত করিনি, আজও করব না। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনকার দিনে আমাদের কথায় কিছুই হবে না। ছেলে মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া অসম্ভব বিষয়। আবির দেশে আসুক, ওর মনের অবস্থা আগে বুঝি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেটাই ভালো হবে, দেখি কি হয়। ঠিক আছে ভাইজান,